আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম ডিউটি একাডেমিতে তোমাদের দ্বারা স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের গঠন নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস নিয়ে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে রাদারফোর্ড এবং বোরের মডেল এবং তার সঙ্গে অসংখ্য বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে পরমাণুর গঠনে এবং পরমাণুতে কি কারণে কিভাবে ইলেকট্রনের বিন্যাস হয় সেই রহস্য উন্মোচিত হয়। তোমাদের আগে বলা হয়েছে সেই জন্য কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হয়েছিল। তোমরা যারা বড় হয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তারা সেই রহস্যময় জগতে উকি দিয়ে পুরো বিষয়টি সামগ্রিক এবং পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারবে। কিন্তু এখন নিয়মগুলো কিভাবে এসেছে তা না জেনে শুধু ব্যবহার করে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় সেটি জেনে নিতে পারো। এবার তারপরে কি বলতেছে যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়মসমূহ সম্পর্কে তোমরা আগের শ্রেণীতে কিছুটা ধারণা পেয়েছো। তাহলে তোমরা জানো যে বোরের পরমাণুর মডেল, পরমাণুর যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়, একে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা প্রধান শক্তি স্তর কাকে বলি? যে বোর পরমাণুর মডেলে পরমাণুর যে শক্তি স্তরের কথা বলা হয়েছিল তাকে আমরা প্রধান শক্তি স্তর বলে এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি জানতাম যে আসলে এই যে পরমাণুর কেন্দ্রে কে থাকে? পরমাণুর কেন্দ্রে মূলত হচ্ছে কি থাকবে? নিউক্লিয়াস। অর্থাৎ আমরা পরমাণুর কেন্দ্রে একটা কি থাকবে? পরমাণুর কেন্দ্রে থাকবে হচ্ছে একটা নিউক্লিয়াস এবং তার চারপাশে হচ্ছে কি থাকবে? আমার হচ্ছে বিভিন্ন কক্ষপথ থাকবে। তাহলে এই যে এই বিষয়টার নাম হচ্ছে আমার নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস আর এই যে তার বাইরে যেগুলো আছে সেগুলোকে হচ্ছে কি বলা হয়? কক্ষপথ বলা হয়। অর্থাৎ এটাকে n সমান সমান 1 হলে আমি প্রথম কি বলা হয়? শক্তি স্তর বলা হয়, বা একে তুমি কি বলতে পারো যে একে কি বলতে পারো যে কে শেল। আবার এই যে n সমান সমান 2 হলে তাহলে তাকে কি বলা হয়? দ্বিতীয় শক্তি স্তর বা এল শেল। ঠিক একইভাবে তোমার এই যে n সমান সমান 3 হলে তাকে কি বলা হয়? এম শেল। ঠিক একইভাবে তোমার n সমান সমান 4 হলে তাকে চতুর্থ শক্তি স্তর বা এন শেল বলা হয়। আসলে এই যে এখানে যে আমরা কক্ষপথ বা শেলের কথা বলতেছি এগুলোকেই মূলত হচ্ছে কি বলা হয়? প্রধান শক্তি স্তর, যেগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে প্রধান শক্তি স্তর কোনগুলো। তারপরে কি বলতেছে যে প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। অর্থাৎ যেখানে আমার n সমান সমান হচ্ছে 1 2 3 4। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্রই হচ্ছে আমার 2n²। তাহলে যেখানে আমার n সমান সমান হচ্ছে কি যে 1 2 3 4 ডট ডট ডট। তাহলে n সমান সমান 1 হলে আমার প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন থাকবে? তাহলে n সমান সমান 1 হলে প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে? তার মানে দেখো এখানে হচ্ছে আমি বসাই দিই যে 2 গুণন n এর মান হচ্ছে 1 তারপরে স্কয়ার, তার মানে কত? 2 গুণন 1 তার মানে কত হচ্ছে? আমার সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারবে। আবার n সমান সমান 2 হলে n সমান সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন কত থাকবে? শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমার হচ্ছে 2 গুণন তার উপর স্কয়ার, তার মানে কি 4। তাহলে কত হবে? তার মানে কি 2 গুণন 4 তার মানে কত হচ্ছে? সর্বোচ্চ আমার কয়টি থাকবে? 8টা ইলেকট্রন থাকবে। আবার n সমান সমান 3 হলে n সমান সমান 3 হলে তৃতীয় শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? তার মানে কি 2 গুণন
2 উপর হচ্ছে কত আমার কিউব, তার মানে কত আসবে 2 গুণন আমার কত 8, তার মানে কত আসবে আমার হচ্ছে 16। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমার 16টি। একই ভাবে আমরা যদি হচ্ছে চতুর্থ শক্তি স্তর বের করতে চাই, অর্থাৎ n সমান সমান 4 হলে চতুর্থ শক্তি স্তরে তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে আমার হচ্ছে 2 গুণন 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, এটা হবে আমার হচ্ছে 4। তাহলে আমার কত আসছে 2 গুণন কত 16, তার মানে হচ্ছে আমার সর্বোচ্চ চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমার হচ্ছে 32। তাহলে আশা করি বুঝতে পারছো যে প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র হচ্ছে 2n²। অর্থাৎ সেটাই দেখো এখানে বলছে যে এই যে প্রত্যেকটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে এই যে যাদেরকে 1 2 মানে হচ্ছে KL MN নামে ওগুলো কি পরিচিত। তাহলে n সমান সমান 1 হলে আমার প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে 2টা। আবার n সমান সমান তাহলে কি প্রথম কক্ষপথে বা প্রথম শক্তি স্তরে বা k শেল বা k কক্ষপথে সর্বোচ্চ আমার 2টি ইলেকট্রন থাকতে পারে। আবার n সমান সমান 2 হলে 2n² মান কত হবে আমার হচ্ছে 8। তাহলে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথের সর্বোচ্চ আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি হতে পারে 8টি হতে পারে। ঠিক একই ভাবে তোমরা হচ্ছে কি এই যে পরেরটা আমরা তৃতীয় অর্থাৎ n সমান সমান 3 হলে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে আমার এই যে 16টি। আবার n সমান সমান 4 হলে চতুর্থ শক্তি স্তরে আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হচ্ছে আমার 32টি। তাহলে আশা করি বুঝতে পারছো যে প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতটি করে ইলেকট্রন থাকতে পারে। এবার এইভাবে তোমরা পরের শক্তি স্তরগুলোতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত সেটা বের করে ফেলতে পারবে এবং বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য নিচের টেবিলটি বিভিন্ন শক্তি স্তরে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে। তাহলে দেখো এইখানে আমাদের যখন এই যে পারমাণবিক সংখ্যা, আসলে পারমাণবিক সংখ্যা মানে কোনো একটা মৌলের হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তার মানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 1, তার মানে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত 1। তার মানে আমরা কি জানি যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা 2টা। তার মানে কি সে এই যে আমার যেহেতু আমার একটা, তার মানে প্রথম শক্তি স্তরে আমার কে শেল বা প্রথম শক্তি স্তরে আমার একটা ইলেকট্রন আছে। আবার হিলিয়ামের সর্বোচ্চ পারমাণবিক সংখ্যা 2, তার মানে কি হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত আমার হচ্ছে 2টা। তার মানে যেহেতু আমার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে কি প্রথম শক্তি স্তর দেখো 2টা দ্বারা পূর্ণ হয়ে গেছে। এবার লিথিয়াম আমার হচ্ছে পারমাণবিক সংখ্যা 3, তার মানে তার ইলেকট্রন সংখ্যা কয়টা আমার 3টা। তাহলে আমরা কি জানি যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, তার মানে এখানে একটা 2টা হয়ে যাবে এবং তৃতীয় ইলেকট্রনটা মূলত হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে। এবার তারপরে যদি আমরা সোডিয়ামের কথা বলি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তার মানে তার হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত হবে আমার 11। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা, তারপর দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা, তার মানে কয়টা 10টা। এই কারণে তোমার হচ্ছে 11তম ইলেকট্রনটা মূলত হচ্ছে তৃতীয় শক্তি স্তরে চলে আসে। ঠিক একইভাবে আমরা যদি আর্গনের কথা যদি বলতাম যে আর্গনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 18, তার মানে তার ইলেকট্রন সংখ্যা 18, তার মানে প্রথম শক্তি স্তরে 2, দ্বিতীয় শক্তি স্তরে 8, তৃতীয় শক্তি স্তরে কত আমার আবার 8, তার মানে কি 18 16 আর 2 18। এই মূলত তোমার 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এই সূত্র মেনে চলে। অর্থাৎ এই 1 থেকে কোন পর্যন্ত 18 পর্যন্ত মৌলগুলোই মূলত হচ্ছে তোমার কি করে এই 2n² সূত্রকে কি করে সমর্থন করে। তারপরে মৌলগুলো দেখো এই 2n² সূত্রকে সমর্থন করে না। দেখো পরেরটাই দেখো যে পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 19, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত হবে আমার 19 হবে। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ আমার কয়টা 8টা, তাও ঠিক আছে। এবার তৃতীয় শক্তি স্তরে আমার সর্বোচ্চ এই সূত্র অনুযায়ী আমার কয়টা থাকার কথা মূলত হচ্ছে মোট কয়টা আমার হচ্ছে 16টা। তাহলে আমার হচ্ছে মোট থাকার কথা 16টা, কিন্তু এখানে আছে কয়টা মাত্র 8টা। তার মানে কি নিশ্চয়ই এই তৃতীয় শক্তি স্তরকে সে অপূর্ণ রেখেই এই পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোথায় চলে যায় চতুর্থ শক্তি স্তরে। তার মানে এটা হচ্ছে কিন্তু এই যে 2n² এই সূত্রকে মেনে চলতেছে না। আবার একই ভাবে আমরা যদি হচ্ছে এই ক্যালসিয়ামের কথা চিন্তা করি, তার মানে ক্যালসিয়ামের হচ্ছে কত আমার হচ্ছে পারমাণবিক সংখ্যা 20, তার মানে তার ইলেকট্রন সংখ্যা 20।
ঠিক একইভাবে প্রথম শক্তি স্তর সর্বোচ্চ 2টা, দ্বিতীয় স্তরে সর্বোচ্চ আমার কয়টা 8টা, তৃতীয় শক্তি স্তর আমার সর্বোচ্চ ধরে কয়টা 16টা। কিন্তু দেখো এখানে 8টা নেওয়ার পরে আমার হচ্ছে 19 এবং 20তম ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে চলে গেছে। তার মানে এই যে দেখো তৃতীয় শক্তি স্তর অপূর্ণ রেখে 19তম এবং 20তম ইলেকট্রন কোথায় গিয়েছে চতুর্থ শক্তি স্তর। তার মানে এটাও কিন্তু আমার হচ্ছে ব্যতিক্রম, কারণ 2n² সূত্রকে মানতেছে না। একইভাবে তুমি যদি পরে এগুলো যে স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম বা ক্রোমিয়াম এই বিষয়গুলো যদি দেখো, এগুলো মূলত হচ্ছে কি করে না, আমার 2n² সূত্রকে সমর্থন করে না। অর্থাৎ এরা প্রত্যেকে কি করে, এই তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে মূলত ইলেকট্রনগুলো চতুর্থ শক্তি স্তরে যেতে থাকে। আর এগুলো মূলত হচ্ছে কি কারণে হয়, এগুলো আমার পরবর্তীতে আলোচনা আছে। এগুলো হচ্ছে মূলত উপশক্তি স্তর নামে আরেকটা জিনিস আছে, এর কারণে এই ইলেকট্রনগুলো তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে যেতে থাকে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আবার একইভাবে এই যে ক্রোমিয়াম, হ্যাঁ, এই যে একইভাবে ক্রোমিয়াম মূলত আবার হচ্ছে ব্যতিক্রম। এই ক্রোমিয়াম হচ্ছে কি ব্যতিক্রম। এই ক্রোমিয়াম আর হচ্ছে কপার, ক্রোমিয়াম আর কপার এই দুটো মূলত হচ্ছে কি আমার ব্যতিক্রম। এই ব্যতিক্রম আবার হচ্ছে কিন্তু কপার হচ্ছে কত, আমার হচ্ছে 29, কপারের কত ইলেকট্রন 29। তাহলে এই দুটো ব্যতিক্রম, এই বিষয়ে আমাদের পরবর্তীতে অনেক আলোচনা আছে, আমরা পরবর্তীতে এগুলো বুঝতে পারবো। তাহলে এখানে কি বলতেছে যে উপরের টেবিলটিতে তোমরা দেখছো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর ফলে ইলেকট্রন সংখ্যাও 1। সুতরাং একটি ইলেকট্রন প্রথম কক্ষপথ বা শক্তি স্তরে বা কে তে কি করে প্রবেশ করে। ঠিক আছে, লিথিয়ামের আবার হচ্ছে পারমাণবিক সংখ্যা 3, তার মানে তার ইলেকট্রন সংখ্যা কত হবে 3। তাহলে সেই অনুযায়ী প্রথম শক্তি স্তরে 2টা আর একটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে যাবে। আবার তাই তৃতীয় ইলেকট্রনটি আবার দ্বিতীয় কক্ষপথ বা এল শক্তি স্তরে কি করে প্রবেশ করে। সোডিয়ামের ক্ষেত্রে আমার কত 11 ছিল, সেক্ষেত্রে একই নিয়ম অনুসারে প্রথম শক্তি স্তর অর্থাৎ কে তে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তর এল এ 8টা এবং তৃতীয় শক্তি স্তর এম এ কয়টা, আমার একটা ইলেকট্রন প্রবেশ করছে। তাহলে টেবিলের উদাহরণগুলো সবকটির ক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস 2n² এর নিয়ম অনুযায়ী হয়েছে। অর্থাৎ কোন ক্ষেত্রে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2n² এর বেশি হয়নি, কিন্তু কিছু ক্ষেত্রে নিচের শক্তি স্তর কি পূর্ণ না হতেই পেরে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হতে শুরু করেছে। যেমন টেবিলে লক্ষ্য করলে দেখা যায় যে পটাশিয়ামের, তাহলে পটাশিয়ামের আমার ইলেকট্রন বিন্যাসটা কেমন ছিল, যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল হচ্ছে কে, তোমার হচ্ছে কত ছিল 19, ছিল হচ্ছে কত আমার হচ্ছে 2 8 8 1। দেখো আমার তৃতীয় শক্তি স্তর সর্বোচ্চ 2n² অনুযায়ী হওয়ার কথা ছিল হচ্ছে কত 16টা, কিন্তু এখানে দেখো যে 8টা ইলেকট্রন নেওয়ার পরে 19তম ইলেকট্রনটা চতুর্থ শক্তি স্তরে গিয়েছে। আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে আমার কত ছিল, ক্যালসিয়াম ছিল হচ্ছে আমার হচ্ছে 20, ক্যালসিয়াম ছিল হচ্ছে 20, এর ইলেকট্রন বিন্যাস ছিল কত 2 8 8 কত 2। আবার দেখো এই ক্যালসিয়ামের 19 এবং 20তম ইলেকট্রনটা এই তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। দেখো এই কথাগুলো বলতেছে যে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং 20 এই দুটিতে তৃতীয় শক্তি স্তর অর্থাৎ হচ্ছে এম, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর কোনটা, এই যে এটা হচ্ছে আমার এম, একইভাবে এটা হচ্ছে আমার এম। এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি, 18টি। কিন্তু পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি এবং ক্যালসিয়ামের 19 ও 20তম ইলেকট্রন দুইটি তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এম কে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তর বা এনে প্রবেশ করে। অর্থাৎ দেখো যে বিষয়টা এখানে, এই যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এম কে অপূর্ণ রেখে চতুর্থ শক্তি স্তরে গেছে। আবার ক্যালসিয়ামের 19 এবং 20তম অর্থাৎ দুইটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর এম কে অপূর্ণ রেখে মূলত হচ্ছে চতুর্থ শক্তি স্তরে গিয়েছে। তাহলে ইলেকট্রন কেন নিচে শক্তি স্তর অপূর্ণ রেখে উপরের শক্তি স্তরে যেতে থাকে, এই বিষয়টি বোঝার জন্য আমাদের নতুন আরেকটি বিষয় নিয়ে জানতে হবে, সেটি হচ্ছে ইলেকট্রনের উপশক্তি স্তর। তাহলে এই উপশক্তি স্তর অনুযায়ী মূলত হচ্ছে এই যে তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে ইলেকট্রনগুলো চতুর্থ শক্তি স্তরে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছো। আমি পরবর্তী ভিডিওতে এই উপশক্তি স্তরের ধারণা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।